প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। সাম্প্রতিককালে ঘটে যাওয়া আলোচিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আইনের দৃষ্টিতে মূল্যায়নের চেষ্টা থাকবে। সকল বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আবু হেনা রাজ্জাকী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শেষ হলো শারদীয় দুর্গোৎসব ইতিমধ্যে। এই দুর্গোৎসবে কিছু পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এটি আসলেই চিন্তার একটি বিষয়। আমাদের বাংলাদেশের সংবিধানের ২ ক অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও সমমর্যাদা এবং সম অধিকার থাকবে। এই যে পূজা মণ্ডপে হামলার যে ঘটনাগুলো ঘটল, এই সার্বিক বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিশেষ করে আমরা জানি যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়গুলো কিন্তু সবসময় স্পর্শকাতর বিষয়। আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, এবং সেন্সিটিভ ইস্যু বিধায় যে ঘটনাটা ঘটছে আপনার কুমিল্লার যে নানাদিঘির পাড়ের পূজা মণ্ডপে, সেখানে পত্রিকান্তরে প্রকাশ পাইছে যে হনুমানের পায়ের উপরে কোরআনকে রাখা হয়েছে। আমার প্রথম বক্তব্যটা হলো এখানে যে এই পূজা মণ্ডপের সাথে এই কোরআন এটা অপ্রাসঙ্গিক, মানে এটার সাথে এটার কোনো প্রাসঙ্গিকতা নাই বিধায় ঘটনাটা অপ্রত্যাশিত, এবং এটা একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত তো ডেফিনেটলি লাগলে পরে এটার ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়েছে, এবং এটা ব্যাপকভাবে ছড়ায় গেল। সাথে সাথে অন্যান্য বেশ কিছু পূজা মণ্ডপের উপরে হামলাও হয়েছে। এখন এখানে দুইটা দিক। একটা দিক হইল, আপনি যদি হনুমানের পায়ের উপরে কোরআনটা রেখে থাকে, এটা নিঃসন্দেহে একটা অপরাধ, এই অপরাধ ক্ষমার অযোগ্য। আবার পাশাপাশি এই ঘটনাটা ঘটলো এখানে, সেখানে যে সারা অন্যান্য জায়গায় যে পূজা মণ্ডপে হামলাটা হইল সেটাও নিন্দনীয়। আচ্ছা, এটি কিন্তু পরবর্তী ঘটনা যোগ করতে চাচ্ছি যে সংবিধানে কিন্তু বলা আছে যে রাষ্ট্রের উপর দায়িত্ব বর্তাচ্ছে, রাষ্ট্রকে সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত করতে হবে। পূজা মণ্ডপে পাহারা দেওয়ার বা এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের ছিল। তো সেই কথাটা সরকার ছিল, এবং সরকার কিন্তু সেটাকে টেক আপ করছে। এখন এটা যে লেভেলে গেছে, সাথে সাথে ধর্ম প্রতিমন্ত্রী বলছে কাউকে ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের সাহেব উনি একই কথা বলছেন, এবং সবশেষে প্রধানমন্ত্রীও বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এবং কিছু নাকি চিহ্নিত করাও হয়েছে। এবং এটা যেহেতু এমন একটা লেভেলে চলে গেছে, সুতরাং এটা থানার ওসি লেভেলে এখন আর নাই। এই লেভেল থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের কাছে চূড়ান্ত রেজাল্ট। তো সেই জন্য ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় সারা দেশে 100-2 গ্রেফতার করা হয়েছে বাইতুল মোকাররমের যে ঘটনাকে কেন্দ্র করে, সেখানে নাকি পুলিশের উপরে হামলা করছে। সেটাও গ্রহণযোগ্য না। পুলিশের উপরেই বা হামলা হবে কেন? আলটিমেটলি তো ল এনফোর্সিং এজেন্সিতে যারা থাকবেন তারাই কিন্তু এটা তদন্ত করে বের করতে হবে। সুতরাং তাদেরকে কোঅপারেট করা ছিল যুক্তিযুক্ত। ওই সেন্টিমেন্ট এখানে প্রকাশ করছে, ইয়েস ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে সেই জন্য। কিন্তু আমার কাছে মনে হয় সরকার পক্ষ বলুক, আইন প্রয়োগকারী সংস্থা বলুক, এবং যেখানে এটার একটা সমন্বয় থাকতে হবে, শান্তিপূর্ণ পরিবেশে করতে হবে। আর সবশেষে আমার যেটা কথা, সংবিধান অনুযায়ী যেহেতু বলা আছে যার যার ধর্ম সে পালন করবে এবং এতে কেউ কাউকে আঘাত দিতে পারবে না, সেই জায়গাটায় রাষ্ট্রীয়ভাবে আসতে হবে চূড়ান্তভাবে। এটার জন্য যদি কোনো আইন প্রয়োগ করতে হয়, কোনো সংশোধন করতে হয়, সেটা স্লোগানটা হওয়া উচিত এরকম, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। জি, এটা হলো আমার বক্তব্য। জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই? সুযোগ তো নেই, আর সুযোগ দিবেই বা কেন? এটার জন্য যা করা উচিত আইনগতভাবে তাই, এবং সম্প্রীতি বজায় রাখার জন্য যদি এই স্লোগানেও সম্প্রীতি বজায় থাকে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সেটাই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। একটি আলোচিত বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি অনুষ্ঠানে উনি বলেছেন, কিশোর গ্যাং বিষয়ক অনুষ্ঠানটি ছিল, সেখানে উনি বলেছেন যে যারা 15 বছর হয়েছেন তাদেরকে কিশোর হিসেবে বিবেচনা না করার জন্য, কারণ তারা ইতিমধ্যে পরিপক্ক হয়েছেন এবং তারা যদি কোনো অপরাধে জড়িত হয় তাদেরকে কিশোর হিসেবে না দেখে তাদেরকে দণ্ডবিধিতেই, শিশু আইনে বিচার না করে দণ্ডবিধিতেই বিচার করা হতে পারে। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এটিকে আপনি আইনজ্ঞ হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিঃসন্দেহে একজন
চিন্তাশীল এবং একজন ভালো মানুষ বলে আমার কাছে মনে হয় এই কারণে জি। ওনার এলাকাটা আমার এলাকা যেখানে আমি থাকি, এবং উনি গত প্রায় 10 বছর হতে চলল ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর বয়স, মনে হয় যে এটা বোধহয় দ্বিতীয় টার্ম, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি বেশ সাকসেসফুলি আমার কাছে মনে হয়েছে। অন্তত তাকে নিয়ে সমালোচনা আলোচনা কিংবা তার সম্পর্কে কোনো নিন্দনীয় কোনো ঘটনা বা বক্তব্য আমি এ পর্যন্ত জি। পাইনি। সেই হিসাবে তাকে আমি একজন বিচক্ষণ মানুষ মনে করি। কিন্তু যে জায়গাটায় উনি কথাটা বলছেন সেই কথা হলো 15 বছর বয়সের বাচ্চাদেরকে বলা হয়েছে যে তারা যথেষ্ট পরিপক্ক হিসেবে বিবেচনা করা যেতে পারে। আবার এইখানে কিশোর গ্যাংয়ের বিষয়ে আলোচনা করতে গিয়ে বলছে অভিভাবকদেরও দায়িত্ব আছে তাদের সন্তানদেরকে দেখাশোনা করা ইত্যাদি। দুইটাই ওই অভিভাবক অবশ্যই দেখবে, কিন্তু এখানে আমার একটা বক্তব্য, পরিপক্ক কাকে বলে আর পরিপক্ক হওয়ার পর অভিভাবকের কি করার আছে? আমি যদি 15 বছর বয়সের বাচ্চাটাকে পরিপক্ক বলে ফেলি, পরিপক্কতার সংজ্ঞা আছে, বিশেষ করে 4টা বিষয় খুব জরুরি। একটা হলো বয়সের দ্বারা পরিপক্কতা বা পরিণত বয়স, তারপরে আসে সামাজিক পরিপক্কতা, তারপরে মানসিক পরিপক্কতা, এরপরে আসবে বুদ্ধিমত্তার পরিপক্কতা। এই সবগুলো মিলে কিন্তু কমপ্লিট পরিপক্কতা বোঝায়। এখন 15 বছরের বয়সের যে বাচ্চাটা, তাকে তো এখনও ঘরের মানুষের তার গার্জিয়ানরা চর থাপ্পড় মেরে পড়তে বসায়, হুইচ ইজ ভেরি ফ্যাক্ট। আর 15 বছরের একটা বাচ্চা হার্ডলি 8-9-এ পড়বে, 10 পর্যন্ত যায় না এখন, ধরে নিলাম 10-এ পড়ে। 10-এর বাচ্চা, সিম্পল হিসাব, 10-এর বাচ্চা যদি বলি ম্যাচিউরড এনাফ, তাইলে পরে ম্যাচিউরড এনাফ টার্ম আসলে গার্জিয়ানের কোনো কন্ট্রোল তার উপরে থাকবে না। এখন আমি আইনের আলোকে আসি। আমার দেশে কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন আছে, পাশাপাশি মুসলিম ম্যারেজ অ্যাক্ট আছে। সেই দুইটা আইনে বলা আছে বাল্য বিবাহ নিষেধ। আবার মুসলিম আইনে বলছে ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছর বিয়ের বয়স। সেক্ষেত্রে অভিভাবকদের সম্মতিক্রমে কখনো কখনো 16 বছর বয়সের মেয়েকেও বিয়ে দেওয়া যেতে পারে, সেটা হয়ে আসছে। তো আমি যদি 15 বছর বয়সের বাচ্চাটাকে ম্যাচিউরড এনাফ বলি, তাহলে তো সে বিবাহের জন্য যোগ্য। তাহলে তুমি বাল্য বিবাহকে অ্যাপ্রুভ করতেছি কিংবা উৎসাহ দিচ্ছি, এটা গেল একদিক। 2 নম্বরটা ম্যারেজ অ্যাক্টের সাথে কন্ট্রাডিকশন তৈরি হবে। 21 বছরের বয়সের নিচে বিয়ে করতে নিষেধ করছে। তো সেক্ষেত্রে 15 বছর বয়সে মাননীয় মন্ত্রী কিন্তু শুধুমাত্র এটি অপরাধের ক্ষেত্রে বলেছেন। সেটাই বলছি আমি, অপরাধের ক্ষেত্রেও কিন্তু তার পরিপক্কতার প্রয়োজন, পরিপক্কতা। সেই পরিপক্কতার কি তার আদৌ আছে? শুধু অপরাধের ক্ষেত্রে আমি তো বলছি ম্যাচিউরড এনাফ। এই ম্যাচিউরড এনাফ টার্মটা কিন্তু খুব শক্ত। সুতরাং গেল এই একটা দিক। তারপর দিন তাকে ম্যাচিউরড এনাফ বলি। আসেন সংবিধানে, সংবিধানে আছে 25 বছর বয়স হলে পার্লামেন্ট নির্বাচন করতে পারবে, রাষ্ট্রপতি সম্ভবত 35 বছর, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিগুলো 35 বছর। তো 15 বছর বয়সের বাচ্চারা ম্যাচিউরড এনাফ বললে উইল হি বি কোয়ালিফাইড টু কন্টেস্ট দ্য ইলেকশন? পার্লামেন্ট ইলেকশন সে কন্টেস্ট করবে? টার্মটা তো খুব কঠিন। পরিপক্ক ভোটার হওয়ার যোগ্যতাই তো আপনি 18 বছর 18 বছরে ভোটার হবে। তারপরে বিদ্যমান শিশু আইন অনুযায়ী প্লাস 15 বছর বয়সের বাচ্চাটাকে যদি আমি নিয়ে যাই অ্যাডাল্টের সাথে, তাহলে কিশোর দ্বারায় কারা? 7, 8, 9, 10, 11, 12, 13, 14 যারা 15 বছরের নিচে তাদেরকে কিশোর বলা হবে, শিশু হিসেবে বিবেচনা করা হবে। সারা পৃথিবীর কোথাও বোধহয় এই স্বীকৃতি নাই যে বিলো 15 তারা কিশোর হবে, এটা সঠিক নয়। এবং আমাদেরকে সেই জায়গাটাগুলো চিন্তা করা উচিত ছিল, বিবেচনা করা উচিত ছিল। সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে এই একটা ঘটনা ঘটাইতে গেলে কতগুলো আইনের সংশোধন করতে হয়, তাই এটা বাকিটা রাষ্ট্র দেখবে, পার্লামেন্ট দেখবে। আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নাই যে কিশোর একটা 15 বছরের বাচ্চা ম্যাচিউরড এনাফ, ইন নো ওয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জানতে চাচ্ছি। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি কিন্তু মানুষকে নাবিশ্বাসের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা দেখছি যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, যেমন চাল ডাল থেকে চিনি পেঁয়াজ, এগুলোর মূল্য কিন্তু অতিমাত্রায় বেড়ে গিয়েছে, এবং যার ফলে দারিদ্র শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজনকে হিমশিম খেতে হচ্ছে তাদের জীবনযাপনের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের বিদ্যমান অনেক আইন রয়েছে যেখানে বলা হয়েছে যে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আমরা দেখছি যে আইন থাকা সত্ত্বেও মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছেই। এক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিতে পারে? প্রথম কথা হলো দাম বাড়বে না কেন? এটা আমাদের দেশে আমি ট্রেডিশন দেখতেছি, বাড়লে বাড়ে 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 আর কমে না।
এটা নর্মাল ট্র্যাডিশন। এখন আসেন বাজারে বর্তমান যে অবস্থা, হঠাৎ করেই বাজারে ব্রয়লার মুরগি এবং পেঁয়াজের দাম জাম্প করছে। 2 সপ্তাহ আগে যে পেঁয়াজগুলো ছিল এই মান ভেদে 40 থেকে 50 টাকা, সেটা 75 থেকে 80 টাকা হয়ে গেছে। ব্রয়লারের মুরগিও কেজি প্রতি প্রায় 30-40 টাকা বেড়ে গেছে। তো 2 সপ্তাহে 30-40 টাকা বেড়ে যাওয়া, কেজিতে 25-30 টাকা বেড়ে যাওয়া, এটা আমাকে মনে হয় দ্রব্যমূল্য বৃদ্ধি বলা হয় না, এটাকে বলা হয় এটা একটা ষড়যন্ত্র টাইপের আমার কাছে মনে হয়, যে সিন্ডিকেট এগুলো করে। যেমন কেন আমি বলি যে এই যে আমাদের ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশ একটা আছে, তার প্রেসিডেন্ট বলছে এই বিষয়টা নিয়ে, তিনি বলছেন যে আন্তর্জাতিক বাজারে যেভাবে আমাদের দাম জাম্প করছে, আন্তর্জাতিক বাজারে এভাবে দাম বাড়ে নাই অনেক, কিন্তু এই দাম আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে সেই অজুহাতে কিন্তু কাস্টমারের কাছ থেকে দামটা নিচ্ছে। এখানে সরকারের কি করণীয় হতে সেটাই পারে? বলছি। বাণিজ্য সচিব বলছেন যে এটা সহসা কমবে না, একটু সময় লাগবে। এই যে সহসা কমবে না, সময় লাগবে, এই কথাটা কিন্তু মানে খুব দুর্বল চিত্তের কথা হইল। আবার বাণিজ্যমন্ত্রী বলছেন যে ব্যবসায়ীদের সাথে একটু আলোচনা করার পরেই 10 টাকা কেজি প্রতি কমছে। তা আলোচনা করলেই 10 টাকা কমে, তাহলে আবার আলোচনা করে আবার 10 টাকা কমানো হোক। আমার প্রশ্ন হচ্ছে এই যে কাস্টমারের নিয়ন্ত্রণে সব কিছু থাকতে হবে, এটা দেখার দায়িত্ব সরকারের। আর কেন পারবে না, কেন হবে না, সেটা আমি বলে দিচ্ছি। কারণ এই গত 1.5 বছর যাবত এই দেশে করোনা, 1.5 বছর যাবত করোনায় আমরা সবাই জানি আমাদের হালকিগত কী। 1.5 বছরে 10 বার পানির দাম বেড়েছে ও আসার, এটা কোন বিচার? 1.5 বছরে 3-4 বার বিদ্যুৎ বিল বাড়ছে, এটা তো সাধারণ লোক নয়, এটা তো সরকার, সিদ্ধান্ত তো সরকার নিছে। এই 1.5 বছরে 15,000 টাকার যেটা গাড়ির আইটি ছিল, সেটাকে করা হয়েছে 25,000 টাকা। আমার একটা গাড়ি আছে, আমি দেই, আমি নিজে হাতে কলমে জানি। আপনি 15,000 টাকার 25,000 টাকা কী বিবেচনায় করলেন এই করোনাকালীন সময়ে? তারপরে আসেন সমস্ত স্কুল কলেজ 1.5 বছর বন্ধ ছিল, আপনার সবাই টিউশন ফি দিতে হয়েছে। তো দ্রব্যমূল্য আমি কি বলবো, কি বলবেন কি আপনি তাকে? থিঙ্ক অ্যাবাউট দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট। তিনি কি করলেন? সো দে উইল ডু ইট ডেফিনেটলি। এবং এই যে এইগুলোর জন্য শাস্তি কি? ঘটনা ঘটতে থাকে, টিসিবির জন্য লাইন দেয়, টিসিবির মাল নেওয়ার জন্য। এক টিসিবি কি করবে? 18 কোটি লোকের মধ্যে এক টিসিবি কি করবে? টিসিবির বিষয়ে আমি গেলাম না, ওটার ভিতরে ঢুকলে দেখবেন যে পৃথিবীর সমস্ত দুর্নীতি এক জায়গায় বসে আছে। ওই বিষয়ে আমি যাচ্ছি না। আপনি রাষ্ট্র কি করছে করোনার 1.5 বছরে, সেটা বিবেচনায় নিলে এগুলো জাস্টিফাইড। তাহলে আমরা বলতে পারি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। ডেফিনেটলি ব্যর্থ। আবার যদি আলোচনা করলেই 10 টাকা কমে, তাহলে ডেইলি আলোচনা করেন, 10 টাকা করে কমান। আলোচনা করলেই যদি কমে, আর কেজিতে 10 টাকা কমানোর পর যদি লাভ করেন আপনি, তাহলে 10 টাকা নাই কিন্তু 1 কেজিতে কমায় ফেললাম, তারপরেও প্রফিট, তাহলে কেজিতে কত প্রফিট করেন, এগুলোকে দেখতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে যাচ্ছি যে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে এবং এই সার্চ কমিটি ঠিক করবেন হলো মহামান্য রাষ্ট্রপতি। যদিও সংবিধানের 118 অনুচ্ছেদে বলা রয়েছে যে আইন করে নির্বাচন কমিশনার নিয়োগের কথা বলা হয়েছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ওই আবার ঘুরে ফিরে একই কথা আসবো, আমি বানাবো আইন, তাই না? আমি বানাবো আইন, সেই আইনের আওতায় নিয়োগ দিব আমি, সেই আমি কাকে চুজ করব বিষয়টা আমার। কেন আমি বলি, এই নির্বাচন কমিশন নিয়ে যদি আমি কথা বলি, মাহবুব তালুকদার সাহেব এ পর্যন্ত বহু কথা বইলে আসছেন, নির্বাচনকে নিয়ে, ভোটার নিয়ে, ভোটার জান না, এই সব কিন্তু উনি বইলে আসছেন। আমি একটি জিনিস যোগ করতে চাচ্ছি যে 118 অনুচ্ছেদে যদিও বলা হয়েছে যে সংসদ কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু স্বাধীনতার পরে এতটি বছর পার হয়ে যাওয়ার পরও এই আইনটি কেন করা হচ্ছে না? এখানে প্রতিবন্ধকতা কোথায় থাকতে পারে বলে আপনি মনে করেন? এই আইনটা করা হচ্ছে না, প্রতিবন্ধকতা কোথায়? তাতে আমার কর্তৃত্বটা কমে যায়, আর একটা আইনের ফাঁদে আমি পড়ি। আমি কেন এত জটিলতায় যাব? আমি যদি ইজি করতে পারি সব কিছু, এবং সেটা যদি আমি যে কোনোভাবে মানিয়ে নিতে পারি, হ্যাঁ, তাহলে আমার সমস্যা নাই তো। আর যে কথাটা আমি বলতেছিলাম নির্বাচন কমিশনার নিয়ে, প্রধান নির্বাচন কমিশনার যিনি আউটগোয়িং চলে যাবেন কিছুদিন পরে, ইনি কিছুদিন আগেই পত্রিকায় বলছেন, যে পত্রিকা আসছে যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মতামতের ভিত্তিতে
নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া উচিত। জি। এই কথাটাতে কি বুঝায়? এই কথাটাতে কি বুঝায় কি? উনি তাহলে নিয়োগ হয়েছেন নিশ্চয়ই রাজনৈতিক নেতাদের মতামতে নয়, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে উনি হন নাই, এটা ওনার কথায় প্রমাণ করে। আর এটা ওনার বলারও তো প্রয়োজন নাই। ওনাকে নিয়োগ দিছে রাষ্ট্র, অ্যাজ পার কনস্টিটিউশন তাকে নিয়োগ দিছে। এক ক্লিনিকে লেখা আছে এখানে এমআর করা হয় না। প্রশ্ন করা হলে লিখছেন কেন? ভাই করি না তাই। কেন লিখবেন? না করলে তো বললেই হয়। তার মানে আপনি আগে করতেন। জি। এই জন্য এখন মানুষকে বলতেছে। তো উনি নিয়োগ হয়েছেন যেভাবে, ওনার নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে উনি বলে গেলেন ইনডাইরেক্ট। এই জন্য উনি ফিল করছেন যে আসলে এটা হওয়া উচিত। শান্তিপূর্ণ সহাবস্থান রাজনৈতিক দলের ঠিক রাখার জন্যে অন্তত যেগুলো জনসমর্থিত দল, তাদের যারা প্রধান আছেন তাদেরকে সাথে বৈশা আলাপ আলোচনার মাধ্যমে করা যেতে পারে। জি। সব জায়গায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। আমরা দেখছি যে নির্বাচনগুলোতে বিএনপি ছাড়াও, বিএনপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তারা অংশগ্রহণ করছে না ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কিন্তু একটি বড় দায়িত্ব রয়েছে এক্ষেত্রে। আপনি যদি বাসার থেকে বের হয়ে নিশ্চিত হন যে গাড়ির নিচে পড়বেন, আপনি বের হবেন না। আমি জানি আমার নিশ্চিত ফলাফল আমি ইলেকশনে ফেল করব, দ্যার ইজ নো ওয়ে। তো কেন যাবে অন্যান্য দল? এখন এই যে যারা নির্বাচন করতে যাচ্ছে দলীয়ভাবে, আওয়ামী লীগ বলেন বা সরকারি দলের বলেন, তারা নিশ্চিত যে দাঁড়াবে সেই পাশ করবে। আপনি গিয়ে দেখেন যে কি পরিমাণ লাইন দেয়। একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদের জন্য অন্তত 150 লাইন আছে, এবং এরাই কিন্তু মারামারি করে। এখন অন্য কোনো দল নাই, কারণ এটা বিজয় যখন সুনিশ্চিত, এটা কে হাতছাড়া করবে? সুতরাং এইগুলা নিয়ে আলাপ করে আমার কাছে মনে হয় না এফেক্টিভ কিছু হবে। ডিজিটাল মাধ্যমে প্রতারণার বিষয়টি চলে যাচ্ছি। ই ভ্যালি থেকে শুরু করে ই অরেঞ্জ পর্যন্ত অনেকগুলো ই কমার্স ওয়েবসাইট গ্রাহকদের প্রায় 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে এ পর্যন্ত। যারা এই ই কমার্সের যারা মালিক পক্ষ ছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, কিন্তু যারা সাধারণ গ্রাহক তাদের কিন্তু অর্থ ফেরত পাবার বিষয়টি এখনো অনিশ্চিত। সরকার বলছে যে তারা এটির কোনোভাবেই পরিশোধ করবে না এই অর্থগুলো। তাহলে অর্থ ফেরত পাবার উপায় সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি কি বলতেছেন? কিসের অর্থ ফেরত দেবো আমি তো বুঝলাম না। বাংলাদেশ একটা বিশাল ধনী রাষ্ট্র। এর আগে ওই যে আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনি ওই যে জনতা ব্যাংকের আর কোন কোন ব্যাংকের কেলেঙ্কারির কথা কয়েক হাজার, 4000, 5000 কোটি টাকা নিয়ে বলছে। এটা এমন কোনো টাকা না একটা রাষ্ট্রের জন্য, এটা ওনার বক্তব্য। তো আপনি এই যে কথাগুলো বললেন ই কমার্সের, আপনি দেখেন একজন রাজমিস্ত্রির ব্যাংক হিসাবে 5 কোটি টাকার ট্রানজেকশন, রাজমিস্ত্রি। আচ্ছা, আর একজন ডিম বিক্রেতা, তার নাম বললাম না, নামটা বললাম না এমনি, উনি বিখ্যাত হয়ে যাবে টিভিতে তার নাম। ডিম বিক্রেতার 22টা ব্যাংক অ্যাকাউন্টে 9 কোটি টাকার লেনদেন হয়েছে। যেটি বলছিলাম প্রতারণার ধরন কিন্তু বদলে গিয়েছে। না, আপনি বলেন না আমি ব্যাংকে টাকা জমা দিতে গেলে আমি লয়ার সুপ্রিম কোর্ট, আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা জমা দিতে গেলে আমাকে বলে সোর্স অফ ফান্ড বলেন লিখতে হয়। লয়ারকে প্রশ্ন করে, ভাই আমি একটা লয়ার, তোমার তো বিনা কারণে চিন্তা করা উচিত। আচ্ছা, এদেরগুলো কি তাদের চোখে পড়ে না? ব্যাংক যখন টাকা নেয় এদের টাকা চোখে পড়ে না? ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দে আর করাপ্ট। আপনি যারা লোন ডিফল্টার তাদের কোনো বিচার হওয়া উচিত না? তো বিচার হওয়া উচিত ব্যাংকের যারা টাকাটা ছাড়ে। কিসের ভিত্তিতে ছাড়ে? রাজমিস্ত্রি, আরেকজন আছে অটোরিকশা চালক, সে 23 লাখ টাকা ট্রানজাকশন করছে, অটোরিকশা চালক। আর আমি ব্যাংকের টাকা জমা দিতে গেলে আমাকে সোর্স অফ ফান্ড জিজ্ঞেস করে। আপনি ই কমার্সের টাকাটা বললেন, এটা তো একটা দুইটা টাকা না, হাজার হাজার কোটি টাকা। ই কমার্স কি আসমান থেকে তো না, সোশ্যাল মিডিয়ায় আছে। তো সোশ্যাল মিডিয়ায় আমি তো একটা এন্টি গভর্নমেন্ট একটা কথা বললি, আই উইল বি কট ইন 5 মিনিটস। তো এগুলা রাষ্ট্রের ক্ষতি না, সাধারণ লোকের আপনি প্রতারণা করতেছেন। সাধারণ লোকের ভোটে আপনি নির্বাচিত হন, সাধারণ লোকের ভোট দিতে পারলো কি না পারলো, আলটিমেটলি ইউ আর টু থিঙ্ক অ্যাবাউট দ্য জেনারেল পিপুল। তো তাদের টাকাগুলো যখন নিয়ে যাচ্ছে আপনি তখন দেখেন না। 2 নম্বর, আপনি টাকা চিট করার শাস্তিটা কি? 7 বছর 420 মামলা হবে, তার সাথে 406 আসবে। এই মামলা কি হবে? আমাকে এখন যদি একজনের 200 কোটি টাকা দিয়ে নেওয়ার সুযোগ থাকে, ইনশাল্লাহ আমি তো নিবই, কারণ ফ্যামিলি কানাডায় সেটেল করে দিব, আমি বাঘের বাচ্চার মতো দেশে থাকবো এবং আমাকে ধরে জেল দিবে। আমি জেলে কিন্তু সাজা কি বৃদ্ধি করলে? নো 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 নো, ওই সাজা বৃদ্ধি করে আপনি কিছু হবে না। সাজা বৃদ্ধি আপনি 40 বছর জেল দেন না, হোয়াট ইজ দি ইউজ অফ ইট? আমি 40 বছর জেলখানায় থাকবো, 40 বছর রাজার হালে থাকবো। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। রাষ্ট্রের টপ লেভেলে যারা আছেন, যারাগুলো করবেন,
সবাইকে ট্রান্সপারেন্ট হতে হবে। আমি বুকিয়ার দিয়ে বলতে বুঝি নান ইজ ট্রান্সপারেন্ট, আর যারা ট্রান্সপারেন্ট দে আর আউট অফ ট্র্যাক, তাদের সেই সুযোগই নেই। জি, আর যেটি প্রশ্ন করেছিলাম যে ভুক্তভোগী যারা রয়েছে তারা কিভাবে টাকা ফেরত পাবে? প্রশ্নই ওঠে না, এক পয়সাও ফেরত পাবে না, আমি বলে দিচ্ছি তো। কিভাবে পাবে সে টাকাটা? ইতিমধ্যে হাইকোর্টে আপনার টাকা পকেটে নিয়ে, আপনার টাকা পকেটে নিয়ে আমি ধনী হয়ে গেছি, জি, আপনি কোর্টে মামলা করেন, আপনার টাকা দিতে মামলা চালাবো, জি, বাংলাদেশ সেরা লয়ার গিয়ে দাঁড়া করাবে, জি। রেজাল্ট জিরো। আমরা কিন্তু এই প্রেক্ষিতে দেখেছি যে ই ভ্যালির যারা গ্রাহকরা রয়েছেন তারা চাচ্ছেন যে তাদের ই ভ্যালির যে মালিক পক্ষ তাদেরকে জেল থেকে মুক্তি দিলে তারা মনে করছেন যে এই ই ভ্যালি যদি আবার পরিচালনা করা সম্ভব হয় তারা তাদের অর্থ ফেরত পাবে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আমি বুঝলাম না, তাদেরকে জেল থেকে মুক্তি দিলে জেল থেকে মুক্তি দিলে তারপর টাকা বের হয়ে যাবে, হ্যাঁ, সমাধান হতে পারে, টাকা বার হয়ে যাবে, টাকাটা তো তাদের কাছে আছে নাকি সব খেয়ে ফেলছে? জি। তো রিমান্ডে মানে এই প্রতিষ্ঠানগুলোকে কি আবারও ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে কিনা, বা আইনগতভাবে দিলে এটা কি যথার্থ হবে কিনা? আপনি যে কয়টা টাকা আছে এটা কালেকশন করে সব লোকের যদি 60% ফেরত দেওয়া যায় সেইটা করেন, তাদেরকে জিরো বানান, তাদেরকে ডাস্টবিনে ফেলায় দেন, এদের বাংলাদেশে বেঁচে থাকার অধিকার নাই আমি মনে করি। আপনি এইগুলো কোনো থিওরি না, থিওরি হচ্ছে তার টাকা আদায় করো, আবার তুমি বের হবা, আবার তুমি চিট করবা, তারপর আমারটা পেমেন্ট করবা, এগুলো বলে কোন সাহসে, বলে কিভাবে? আমরা তো এখনো আমরা পুলিশ দেখলে নার্ভাস হই, হোয়াই দে আর নট গেটিং নার্ভাস? তো এটা বলে লাভ নাই কিছু। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।